তিস্তার পর গঙ্গার পানি বণ্টন নিয়েও ঘোষণা দিয়ে বাগরা মমতার কেন্দ্রকে চিঠি দিয়ে জানালেন চুক্তি পুনর্বহালে লাগবে পশ্চিমবঙ্গের সম্মতি। ব্যত্যয় হলে দেশ জুড়ে আন্দোলন। হাসিনা মোদি বৈঠককে একতরফা দাবি। একদিকে কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করে দিচ্ছে, তিস্তায় 14টা হাইডেল পাওয়া হচ্ছে, তখন চোখে দেখেনি। ফরাক্কানি আবার চুক্তি রিনিউ হচ্ছে, আমাদের জানালো না। আগে এগুলো নিয়ে ট্রাইপার্টাইট মিটিং হচ্ছে, বাংলাকে টোটাল বাদ দিয়ে বিক্রি করে দিল বাংলার জল না জানিয়ে। এটা দরকার হলে যদি না শোনে, একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলন চলবে, দেশ জুড়ে চলবে। 8 থেকে 11 জুলাইয়ের মধ্যে চীন সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কয়েকটি চুক্তি ও সমঝোতার সম্ভাবনা। চায়না আমাদের ডেভেলপমেন্ট প্রসেসে অনেক ক্ষেত্রেই তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো সামনে যে মাননীয় প্রধানমন্ত্রী সফরে যাচ্ছেন, সেই সফরে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের অঢেল সম্পদ বারবার অভিযোগ পেলেও গুরুত্ব দেয়নি দুদক। 4 বার পেয়েছেন ক্লিনশিট। নিষেধাজ্ঞার আগেই বিদেশে পালানোর গুঞ্জন। কিছু মানুষ কখনোই দেশের ভালো চায় না, তাদের বাদ দিয়ে এগিয়ে যেতে হবে। 2000 কোটি টাকার বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বললেন, স্মার্ট বাংলাদেশ গড়বে তরুণরাই। এয়ারবাস বিক্রি করতে ফ্রান্সের নতুন কৌশল। উড়োজাহাজ কিনলে সহায়তা মিলবে স্যাটেলাইট বানাতে। প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক, প্রক্রিয়া দ্রুত শেষ করার তাগিদ। এবং সুপার 8-এর শেষ ম্যাচে ভোরে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। নানা সমীকরণ আর ভারত অস্ট্রেলিয়া ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে সেমির ভাগ্য। তিস্তার পর গঙ্গার পানি বণ্টন নিয়েও ঘোষণা দিয়ে বাগড়া দিলেন মমতা। কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়ে জানালেন চুক্তি পুনর্বহালে পশ্চিমবঙ্গের সম্মতি লাগবে। হাসিনা মোদি বৈঠক একতরফা বলেও দাবি তার। পশ্চিমবঙ্গের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত মানা হবে না জানিয়ে দেশ জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেত্রী। একদিকে কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করে দিচ্ছে, নিট বিক্রি করে দিচ্ছে, মেডিকেল স্টুডেন্ট বিক্রি করে দিচ্ছে, তিস্তায় 14টা হাইডেল পাওয়া হচ্ছে, তখন চোখে দেখেনি। ফরাক্কানি আবার চুক্তি রিনিউ হচ্ছে, আমাদের জানালো না। তিস্তার পর গঙ্গার পানি বণ্টন নিয়েও ঘোষণা দিয়ে বাগড়া দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করে বলেছেন, তাদেরকে না জানিয়ে পানি বাংলাদেশের কাছে বিক্রি করছে কেন্দ্রীয় বিজেপি সরকার। চলতি সপ্তাহে নয়াদিল্লি সফর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে দুই দেশের মধ্যে 7টি নতুন ও পুরানো 3টি নবায়ন সহ 10টি সমঝোতা সই হয়। বৈঠকে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের আশ্বাস দেয় বিজেপি সরকার। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, তিস্তা মহাপরিকল্পনায় বিনিয়োগ নিয়ে আলোচনায় শীঘ্রই বাংলাদেশ সফর করবে ভারতের কারিগরি দল। আমরা মানব না। গঙ্গা ও তিস্তা নিয়ে ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী পর্যায়ের আলোচনায় ডাকা হয়নি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এতে চটেছেন মমতা। বৈঠকের পরই তা নিয়ে নিজেদের অসন্তুষ্টির কথা জানায় তৃণমূল কংগ্রেস। সবশেষ এ বিষয়ে নিজের অবস্থান জানালেন মমতাও। রাজ্য সরকারকে না জানিয়ে গঙ্গা তিস্তা নিয়ে আলোচনায় ক্ষোভ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দিয়েছেন মমতা। রাজ্য সরকারকে এড়িয়ে কেন্দ্রীয় সরকারের এই বৈঠককে একতরফা দাবি করে রাজ্যের বিরুদ্ধে যায় এমন কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না বলেও জানান মমতা। বলেন, এমন স্পর্শকাতর বিষয় নিয়ে কোনো আপোষ করবে না তার সরকার। তাদেরকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। বলেন, সিদ্ধান্ত হবে রাজ্যের মতের ভিত্তিতে। মহা অধিপতি হয়ে গেছে সবে। ইলেকশন হয়, এখনো পর্যন্ত শপথ হলো না এমপিদের। এর মধ্যে বিক্রি করে দিল বাংলার জল না জানিয়ে। এটা দরকার হলে যদি না শোনে, একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলন চলবে, দেশ জুড়ে চলবে। 2026 সালে গঙ্গা চুক্তি নবায়নের কথা রয়েছে, তবে মমতার এমন ঘোষণায় সেটা অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে শঙ্কা দেখা দিচ্ছে। এর আগে বাংলাদেশ ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ে রাজি থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার আপত্তির মুখে আজও
আলোর মুখ দেখেনি বহু প্রত্যাশিত তিস্তা চুক্তি। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্কের বিষয়টিও তুলে ধরেন তৃণমূল নেত্রী। অতীতে নানা বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশকে সহযোগিতা করেছে বলে দাবি মমতার, যদিও চীনকে দিয়ে ড্যাম তৈরি করেছে বাংলাদেশ বলে অভিযোগ করেছেন তিনি। বাংলাদেশ চায়নাকে দিয়ে একটা ড্যাম করে টোটালটা বন্ধ করে দিয়েছে। রাহানুল রানা, সময় সংবাদ। 8 থেকে 11 জুলাইয়ের মধ্যে বেইজিং সফর করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন সফররত চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী লিও জিয়ানশাও। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রিক্সে যুক্ত হতে বেইজিংয়ের সহযোগিতা চেয়েছে ঢাকা। নির্বাচনের পর থেকে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক সফরে ভারত এবং চীন গুরুত্বের জায়গায় ছিল। দুটি দেশই বারবার শেখ হাসিনাকে তাদের দেশে আমন্ত্রণ জানিয়েছে। ইতিমধ্যে জুন মাসে 2 বার ভারত সফর করেছেন সরকার প্রধান, তার পরের গন্তব্য চীন। এরই মধ্যে 4 দিনের সফরে ঢাকায় এসেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী লিও জিয়ানশাও। সোমবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে আলাপচারিতায় বড় অংশ জুড়ে ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফর প্রসঙ্গ। পাশাপাশি কথা হয় বাণিজ্য ঘাটতি কমানো, বিনিয়োগ বৃদ্ধি, চীনের চলমান ও ভবিষ্যৎ প্রকল্প এবং রোহিঙ্গা সংকট নিয়ে। পরে সাংবাদিকদের চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী জানান, শেখ হাসিনার সফরে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে, যা দুই দেশের সম্পর্কে মাইল ফলক হতে পারে। We do expect agreements I'm sure that it's going to be in many areas. পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানান, 8 থেকে 11 জুলাইয়ের মধ্যে চীন সফর করবেন প্রধানমন্ত্রী। শক্তিশালী আঞ্চলিক জোট ব্রিক্সে যুক্ত হতে চীনের সহযোগিতা চাওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। 8 থেকে 11 তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা, ব্রিক্সে যাতে বাংলাদেশের অন্তর্ভুক্তি হয়, সেটি মেম্বার কান্ট্রি অর পার্টনার কান্ট্রি, হোয়াট এভার দ্য ডিসিশন ব্রিক্স টেকস, সেটা নিয়ে আলোচনা করেছি, তাদের সমর্থন সহায়তা কামনা করেছি। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়ার বিষয়টি আলোচনায় এলে চীন পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনটা শুরু করে, তো তিনি বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে তৌফিকুর রহমানকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। যদিও গুঞ্জন আছে ইতোমধ্যে দেশ ছেড়েছেন তারা, তবে পুলিশের মহাপরিদর্শক জানিয়েছেন আদেশ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে। দেশজুড়ে আলোচিত মতিউর রহমান, তার অবৈধ সম্পদ অর্জন এবং নানা অনিয়মের খবর প্রকাশ হচ্ছে দেশের প্রায় সব গণমাধ্যমে। এই প্রেক্ষাপটে গুঞ্জন উঠেছে দেশ ছেড়েছেন মতিউর রহমান। অবৈধ সম্পদ অর্জনের নানা খবর প্রকাশিত হলে সম্প্রতি দেশ ত্যাগ করেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। এই অবস্থায় দুদক আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এ বিষয়ে দুদক আইনজীবী জানান, দুর্নীতির অনুসন্ধান চলায় যে কোনো সময় মতিউর রহমানকে ডাকা হতে পারে দুদকে। এ বিষয়ে শুনানি শেষে দেশ থেকে নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত। তিনজনের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা হুন্ডির মাধ্যমে, ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে বিদেশে অর্থ পাচার করেছে এবং বিভিন্ন অবৈধ পন্থায় তারা অর্থ উপার্জন করেছে এবং সেগুলোকে পাচার করেছে। সেই বিষয়গুলোকে মাথায় রেখেই এবং তাদের এই টিমের কাছে তথ্য এসছে যে তারা বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেইটাকে রোধ করার জন্য আজকে বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছে। দুর্নীতির অভিযোগ ওঠা বিভিন্ন ব্যক্তির দেশ ছাড়ার প্রসঙ্গে পুলিশ মহাপরিদর্শক বলেন, কারো দেশ ত্যাগের নিষেধাজ্ঞার আদেশ পেলে ব্যবস্থা নেবেন তারা। সোমবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা বলেন পুলিশ প্রধান। আইনানুগ প্রক্রিয়ায় যখন আমরা যে কাউকেই যে কোনো সময় স্টপ করতে পারি না, এটা একটা আইনানুগ প্রক্রিয়া। আইনানুগ প্রক্রিয়ায় যখন যেটা করা হয়, এটার যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা দায়িত্ব পালন করি। সম্প্রতি কোরবানির জন্য 15 লাখ টাকার একটি ছাগল কিনতে গিয়ে আলোচনার জন্ম দেন মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত। এরপরই গণমাধ্যমের অনুসন্ধানে একের পর এক বেরিয়ে আসে পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, বাংলো বাড়ি, জমিসহ নামে বেনামে নানা সম্পদের তথ্য। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন আতাউর কাউসার, যাচ্ছি তার কাছে। কাউসার, আপনাকে স্বাগত জানাই। কাউসার, আমরা মতিউর রহমানের ব্যাপারে বেশ কয়েকদিন ধরেই গণমাধ্যমে দেখছি, ঈদের পর থেকেই মূলত, এবং আমরা যে প্রতিবেদনটি দেখলাম সেখানেও বিস্তারিত তথ্য আছে। একটু জানাবেন যে মতিউর রহমানের আসলে যে আগের ঘটনাগুলো সেগুলো কি ছিল?
জি ধন্যবাদ জাফর আপনাকে। প্রথমত একটি ছাগল কেনাকে কেন্দ্র করে বা ছাগল কেনার চেষ্টাকে কেন্দ্র করেই কিন্তু এই আলোচনার সূত্রপাত। আপনি জানেন যে ঈদের আগে অনেকেই ছাগল বা গরু যাই কিনা না কেন তারা অনেক দাম দিয়ে কিনে সেটাকে আসলে প্রচার করার একটি মন মানসিকতা নিয়ে তারা অনেক সময় ফেসবুকে সেটি ছাড়ে বা ইউটিউবে আপলোডও করে। তো তেমনভাবে আসলে এটি মানে চিন্তা করেন যে কোনোভাবে আসলে এই যে একটি অপরাধ সেটি উত্থাপিত হওয়ার জন্য এটি একটি প্রথম ক্লু ছিল আর কি। তো সেভাবে আসলে যখন প্রথম এই ছাগলের বিষয়টি সামনে চলে আসে তখনই যে এই ছাগলটি যিনি কিনছেন বা যার জন্য কেনা হচ্ছে তার আসলে পরিচয় কি, তখন জানতে গিয়ে দেখা গেল যে একজন সরকারি কর্মকর্তার ছেলে তিনি এই ছাগলটি কিনছেন। স্বাভাবিকভাবে একজন সরকারি কর্মকর্তা কি পরিমাণ টাকা বেতন পান, এই পরিমাণ টাকায় একটি ছাগল কেনার জন্য, সেই বিষয়ে যখন আলোচনা এবং সমালোচনা শুরু হয় তার প্রেক্ষিতেই আসলে সর্বপ্রথম এই আলোচনাটি শুরু হয়েছিল। এবং সে সময় দেখা যায় যে সরকারি কর্মকর্তা তিনি খুব হাস্যকরভাবে তার যে অপরাধ সেটিকে আড়াল করার জন্য তিনি তার ছেলের পরিচয়টি অস্বীকার করে বসেছিলেন। এবং পরবর্তীতে আসলে এটি তো অস্বীকার করে আর রাগঢাক করে রাখার কোনো বিষয় নেই, যার প্রেক্ষিতে তার ছেলের এবং তার পরিচয় উভয়ই আসলে এক পর্যায়ে সামনে চলে আসে। এবং যখন তিনি সেটিকে অস্বীকার করার চেষ্টা করেছেন তারপরে এটি আবার সামনে চলে এসেছে, এর মাধ্যমেই তার প্রাথমিকভাবে এই অপরাধ গোপনের যে চেষ্টা সেটি আসলে মানুষের সামনে চলে আসে এবং একের পর এক বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়ে নানাবিধ প্রতিবেদন। একটু জানাবেন যে আসলে তিনি যে বিশাল বিত্তবৈভবের মালিক হয়েছেন এটি আসলে তিনি কিভাবে হলেন, এর পেছনে অন্য কেউ ছিল কিনা, কোনো কিছু বের হয়েছে? প্রথমত তার যদি কর্মজীবন শুরুর কথা বলি, তিনি বিকেএসএফ এর মাধ্যমে তার কর্মজীবন শুরু এবং তারপরে বিভিন্ন প্রতিষ্ঠান একের পর এক পাল্টে এক পর্যায়ে যখন তিনি সরকারিভাবে সরকারি ক্যাডার হয়ে একটি অর্থ মন্ত্রণালয়ের এনবিআর এর সাথে সংযুক্ত হন এবং কমিশনার হন, তারপর থেকেই মূলত তার এই যে উত্থান। তো সে সময় দেখা গিয়েছিল বা এখনো পর্যন্ত যতটুকু জানা গেছে যে 3 জন প্রভাবশালী ব্যক্তি এর পেছনে রয়েছেন যাদের মাধ্যমেই তার উত্থানের বিষয়টি। এবং বেশ কবার এমন হয়েছে যে তাকে বদলি করা হয়েছিল ঢাকা থেকে রাজশাহীতেও, এবং তার যে খুঁটির জোর সেটি এতটাই জোরালো ছিল যার প্রেক্ষিতে প্রতিবারই তার যে বদলি সেই বদলিতেও তিনি ঠেকিয়েছেন। এমনকি যিনি তাকে বদলি করেছিলেন তিনি এক পর্যায়ে বাধ্য হয়েছিলেন যে তিনি খুব আর্লি অবসর নিয়েছেন। অর্থাৎ এই যে তাকে বদলি করতে না পারা এবং এই সব কিছুর প্রেক্ষিতে তার যেই একটি কষ্ট, তিনি বদলির মাধ্যমে খুব অবসরের মাধ্যমে আসলে তিনি সেখান থেকে সরে এসেছেন। তো এবং আরেকটু যদি দেখায় যে বিএনপি এবং আওয়ামী লীগের 2 জন অর্থমন্ত্রীর সাথে তার এতটাই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যে তাদের রুমে বিনা বাধায় তিনি প্রবেশ করতে পারতেন। এ থেকে মানে প্রায় 24 বছর ধরে তার এই সাম্রাজ্য চলছে। 24 বছর ধরে এতটি হবে না, যেহেতু 2 সময়ের কথা বলছি, অর্থাৎ 2 বছর 2 জন অর্থমন্ত্রীর কথা বলছি না। বিএনপির কথা যেহেতু বলা হচ্ছে, বিএনপি তো সর্বশেষ 5 সালে ছিল, মানে অন্তত 20 বছর ধরে 20 বছর ধরে তার এই সাম্রাজ্য চলছে। এবং আমি যেটি দেখাতে চাই যে প্রথম খুব বেশি অঙ্কের টাকা তিনি কিভাবে আসলে হাতিয়ে নিয়েছেন, সেক্ষেত্রে বিভিন্ন অভিযোগ এসছে। যেমন একটি এসছে প্লেসমেন্ট শেয়ার কারসাজির মাধ্যমে তিনি প্রায় 1000 কোটি টাকার উপরে কামিয়েছেন। এবং তার যে 2 স্ত্রী, এখন পর্যন্ত অনেকেই মানুষজন জেনে গিয়েছে তার 2 স্ত্রী আছেন এবং তার প্রায় যে সন্তানরা আছেন এবং আত্মীয় স্বজন আছেন, প্রত্যেকের নামে বেনামে প্রচুর অর্থবিত্ত দেশে এবং বিদেশেও তার নামে হয়েছে। তো সর্বশেষ এই বিষয়গুলো গণমাধ্যমে প্রচারিত হওয়ার পরে দুদক যখন অনুসন্ধানে নামে এবং এই যে আমি যেটা বললাম যে 20 বছর ধরেই তিনি এরকম এক ধরনের কার্যকলাপের সাথে যুক্ত, এর মধ্যে কি একবারও তার বিরুদ্ধে দুদক কিংবা কোনো কর্তৃপক্ষের কাছে অভিযোগ যায়নি? জি, দুদকে এ পর্যন্ত 4 বার তার বিরুদ্ধে অভিযোগ গিয়েছে, কিন্তু প্রতিবারই তিনি ক্লিন শিট পেয়েছেন। তো সেই বিষয়টি যাওয়ার আগে, সেই বিষয়টি জানানোর আগে আমাদের একটি প্রতিবেদন আজ আমার প্রচারিত হয়েছে, আমি একটু চলুন সেটা দেখে আসি। আজ একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে, সেটি আমরা দেখব এখন। ছাগলকাণ্ডে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের দুর্নীতির অভিযোগ তদন্তে 3 সদস্যের কমিটি গঠনের কথা জানিয়েছে দুদক রোববার। ওই দিনই আবার তাকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে পদায়নের প্রজ্ঞাপন হয়। একজন উপপরিচালককে আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। এই টিম ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। জানা যায় এর আগেও 4 বার তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করেছে দুদক। তদন্তের সময় তিনি শপথেই বহাল ছিলেন, আর প্রতিবারই তিনি পেয়েছেন ক্লিন শিট, অর্থাৎ দুর্নীতির কোনো প্রমাণই পাওয়া যায়নি তার বিরুদ্ধে। কিন্তু ছাগলকাণ্ডের পর তার পাহাড় সম অবৈধ সম্পদ অর্জনের খবর একের পর এক উঠে আসছে গণমাধ্যমে। গুঞ্জন উঠেছে দেশ ছেড়েছেন তিনি।
তবে তাকে পদে বহাল রেখে এবার কি স্বাভাবিকভাবেই চলবে তদন্ত, নাকি প্রভাবিত হতে পারে পদপদবীর দ্বারা? দুদকের সাবেক মহাপরিচালক বলছেন, তদন্ত চলাকালীন অভিযুক্ত ব্যক্তিকে সাসপেন্ড রাখার বিধান রয়েছে, যেন তদন্ত কোনোভাবেই প্রভাবিত করতে না পারেন তিনি। এখানে দেখা যাচ্ছে যে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ আছে, বেরিয়েছে, দুদক সেটাকে কগনিজেন্সে নিয়েছে এবং অনুসন্ধানে যাচ্ছে। নিয়মটা ছিল এখানে যে তাকে সাসপেনশন করে ডিপার্টমেন্টাল প্রসিডিং করার মতনই যথেষ্ট আলামত ছিল বলে মনে হয়। বলেন, অনেকদিন পর দুদকের সামনে সুযোগ এসেছে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের। তাই ভাবমূর্তি উজ্জ্বল এবং সম্মান অক্ষুণ্ণ রাখতে যথাযথভাবে কাজ করতে পারবে এবং করবে দুদক, এমনটি আশা তার। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। যেমনটি প্রতিবেদনে দেখছিলেন যে এই যে 4 বার তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, প্রতিবারই তিনি ক্লিন শিট পেয়েছেন। এবার তো আসলে দুদক কি করছে তাহলে? জি, দুদক স্বাভাবিকভাবেই যখন এই তদন্তের একটি সূত্র তারা করেছিলেন, তার প্রেক্ষিতে তার বিরুদ্ধে তারা আদালতে গিয়েছেন এবং তার দেশ থেকে, তার এবং তার স্ত্রীর এবং সন্তানদের দেশ থেকে তারা নিষেধাজ্ঞাও চেয়েছেন, সে নিষেধাজ্ঞাও তারা পেয়েছেন। যদিও আসলে অন্যান্য অনেকবারের মতো এবারও অভিযোগ উঠেছে যে সেই দেশ থেকে নিষেধাজ্ঞাটি যে চেয়েছেন সেটি দেরি হয়ে গিয়েছে। ইতিমধ্যে তার স্ত্রী সন্তানরা এবং তিনিও দেশ ছেড়ে গিয়েছেন এমনটি জানা গিয়েছে এবং আখাউড়া স্থলবন্দর দিয়ে তিনি ভারতে পালিয়ে গেছেন এমন অভিযোগ এসছে। এবং এক্ষেত্রেও সেই যে বলছিলাম যে তার পেছনে প্রভাবশালী অনেকে রয়েছেন, তার খুঁটির জোর অনেক বেশি, যার প্রেক্ষিতে এমন অভিযোগও উঠেছে এবারও সেই প্রভাবশালী ব্যক্তিদের সহায়তায় তিনি দেশ ছেড়েছেন। যদিও আসলে সেটি সময়েই বলে দিবে যে আসলে এই প্রভাবশালী কিংবা খুঁটির জোর যে কথা বলা হচ্ছে, এগুলো কি দুদকের চেয়েও শক্তিশালী? এগুলো দুদকের চেয়েও শক্তিশালী কিনা এটা এই পঞ্চমবারের অনুসন্ধানে বা তাদের যে কার্যকলাপ সেটিতে আসলে বোঝা যাবে। কারণ এর আগে যে 4 বার তার বিরুদ্ধে অনুসন্ধান হয়েছিল তা যদি আমরা বিচার করি তাহলে কিন্তু খুঁটির জোর এবং তার পেছনে যারা প্রভাবশালী তাদের জোর কতটা সেটি আমরা অনায়াসেই 4 বারের বুঝতে পারি। একবারও বোধহয় তাকে কোনো বরখাস্ত করা কিংবা তাকে কর্মস্থলে বহাল রেখেই বোধহয় তদন্ত করা হয়েছে। প্রতিবারই এটি অত্যন্ত দুঃখজনক একটি বিষয়। আজকে আমি দুদকের সাবেক এক মহাপরিচালকের সাথেও কথা বলেছিলাম, তিনিও বলেছেন যে আসলে কাউকে স্বপদে বহাল রেখে যদি কোনো অনুসন্ধান চলে সেটি আসলে কখনোই ভালোভাবে ইতিবাচক আলোর মুখ দেখতে পারবে না। কারণ তিনি অবশ্যই সেই অপরাধ থেকে বা অভিযোগ থেকে মুক্ত হতে চাইবেন এবং স্বাভাবিকভাবে তিনি প্রভাবিত করবেন এবং প্রতিটি আসলে এভাবেই যে ইয়াটা হয়েছে। এবং আরেকটি বিষয় আমি বলি যে এই যখন এনবিআর এর তিনি কর্মরত ছিলেন এবং এই অভিযোগগুলো উঠেছে তখন তাকে সে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে হচ্ছে অর্থ বিভাগে তাকে তার যে পদবি এবং কর্মস্থল সেটি পরিবর্তন করা হয়েছে। আমি একটু দেখাতে চাই, এই যে প্রজ্ঞাপনটি রয়েছে তাকে তার এনবিআর থেকে তাকে নতুন করে সংযুক্ত করা হয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে। তো এখানেও যেহেতু তিনি আছেন, আমি সাবেক যে মহাপরিচালক তার সাথে কথা বলেছিলাম, তিনি বলছিলেন যে এখানে থেকে আসলে তিনি তার প্রভাব যেহেতু সেটা অর্থ মন্ত্রণালয়, এখানেও তিনি তা ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে সাসপেন্ড করাটাই একটি যৌক্তিক পদক্ষেপ। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের প্রত্যাশা আসলে যে এভাবে করে প্রতিবারই আমরা দেখি বিভিন্ন রাঘব বোয়ালদের তথ্য বের হয় এবং দুদকও সেখানে সাময়িক কিছু সময় কিছু কাজ করে এবং এক পর্যায়ে সেটি আসলে ফাইলটি ধামাচাপা পড়ে যায়। আশা করছি এবার হয়তো দুদক তেমনটি করবে না এবং জনগণের প্রত্যাশা সেটি এই বিষয়গুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুর্নীতির একটা সঠিক বিচার হয়তো বা দেখতে পাওয়া যাবে বলেই জনগণ এবং সবাই বিশ্বাস। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আতাউল কাউসার, জানাচ্ছিলেন মতিউর রহমানের বিষয়ে বিস্তারিত। এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদের মতো দুদকের তলব আসেনি তার স্ত্রী ও সন্তানও, করেননি নতুন করে সময়ের আবেদনও। তবে আইনজীবীর মাধ্যমে নিজেদের অবস্থানের ব্যাখ্যা দিয়ে দুদকে চিঠি দিয়েছেন। তাদের ব্যাখ্যা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংস্থাটির আইনজীবী। সোমবার বেনজিরের স্ত্রী কন্যার দুদকে আসার কথা থাকলেও দেখা মেলেনি তাদের, আবেদন করেননি নতুন করে সময়েরও। তবে নিজেদের পক্ষে ব্যাখ্যা দিয়ে দুদকে চিঠি দিয়েছেন বলে জানান দুদক সচিব। তারা আজ উপস্থিত হননি এবং এই তারিখ বর্ধিত করার বিষয়ে কোনো আবেদনপত্র দেননি। তবে একটি লিখিত বক্তব্য দিয়েছেন যেখানে তাদের অবস্থান তার বর্ণনা করা হয়েছে। হাজির না হওয়ায় পরবর্তী আইনি পদক্ষেপ কি হবে দুদকের, আর উপস্থিত না হয়ে নিজেদের সাফাই গিয়ে দেয়া ব্যাখ্যা কতটাই বা গ্রহণযোগ্য? দুদকের আইন অনুযায়ী অনুসন্ধান কার্য চলবে, একটা পর্যায়ে শেষে রিপোর্ট দাখিল করবে, রিপোর্টের ভিত্তিতে আপনার কমিশন সিদ্ধান্ত নেবে। আদালতের নির্দেশে ইতোমধ্যে 3 দফায় জব্দ করা হয়েছে বেনজির আহমেদের অঢেল সম্পদ। অনুসন্ধান চলছে নতুন সম্পদেরও। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। কিছু লোকের কিছুই ভালো লাগে না, ভালো কিছু হতেও দেয় না।
তাই তাদের পাত্তা না দিতে এগিয়ে যেতে হবে। সকালে মাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা প্রদান অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা ব্যর্থ করতে অনেক চক্রান্ত হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সব বাধা অতিক্রম করে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে চায় সরকার, আর সে দায়িত্ব নিতে হবে তরুণ প্রজন্মকেই। প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা প্রতিটি ধাপেই পারিবারিক আর্থিক অবস্থা সহ নানা কারণে অনেক শিক্ষার্থীর রয়েছে হোঁচট খাওয়ার শঙ্কা, ঝরে পড়ার ঝুঁকি। তবে শিক্ষার্থীদের সমতা নিশ্চিত আর অসচ্ছল মেধাবীদের শিক্ষা জীবনের ধারাবাহিকতা রক্ষায় সহায়তা দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায়। সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গভর্নমেন্ট টু পিপল বা G2P পদ্ধতিতে মাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার আওতায় চলতি বছর 64,70,000-এর বেশি শিক্ষার্থী পাচ্ছে 2,208 কোটি টাকা। সে অর্থ পৌঁছে যাবে মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ে। অনুষ্ঠানে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ 2024 প্রাপ্ত 15 শিক্ষার্থী ও বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড 2023-এ নির্বাচিত 21 কৃতী শিক্ষার্থীর হাতে পদক তুলে দেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী জানান, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে আনন্দ নির্ভর শিক্ষা ব্যবস্থায় নজর দিয়েছে সরকার। সেক্ষেত্রে সমালোচকদের কথায় কান দিতেও নারাজ তিনি। সারাক্ষণকে বলে পর পর পর, এটা কি ভালো লাগে বলো? একটা পরিবর্তন আসলে অনেকে নানা ধরনের কথা বলে, যে যা মনে করে লিখে দেয়, কিন্তু সেটা আমি মাত্র আমাদের শিক্ষা বলছি ওটা লিখলে শুনবা না তো। আর কেউ একটু সমালোচনা করলেই অমনি সেটার জন্য ভীত হয়ে যেতে হবে, আমি এটা বিশ্বাস করি না। অনেক চক্রান্ত আর বাধা থাকলেও তরুণ প্রজন্মের উপর ভর করেই দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান সরকার প্রধান। এই স্বাধীনতা ব্যর্থ করবার জন্য অনেক চক্রান্ত হয়েছে, কিন্তু আমরা সব অতিক্রম করেই কিন্তু এগিয়ে যাচ্ছি। তো কিছু তো সংখ্যক লোক থাকে সবসময় কোনো কিছুই ভালো লাগে না আর ভালো হতেও দিতে চায় না, তো তাদেরকে ইগনোর করতে হবে। শেখ হাসিনা বলেন, বিনামূল্যে বই বিতরণকে অনেকে অসম্ভব মনে করলেও তা করে দেখিয়েছে আওয়ামী লীগ সরকার। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ ভবনে নির্মিত মুজিব ও স্বাধীনতা সংগ্রহশালা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে জাতীয় সংসদ ভবনের প্রথম লেভেলে স্থাপিত মুজিব ও স্বাধীনতা সংগ্রহশালা পরিদর্শন করেন সংসদ নেতা শেখ হাসিনা। এ সময় প্রদর্শিত স্থিরচিত্র ও ঘটনা প্রবাহ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। মুজিব ও স্বাধীনতায় প্রদর্শন করা হয়েছে জাতির পিতার শৈশব কৈশোর সহ বাঙালি মুক্তি সংগ্রামে নেতৃত্ব ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে নানা অধ্যায়। ঠাঁই পেয়েছে বঙ্গমাতার সংগ্রামী জীবন ও বঙ্গবন্ধুর পারিবারিক জীবনের খণ্ডচিত্র। এয়ারবাস বিক্রি করতে এবার নতুন কৌশল নিল ফ্রান্স। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফরাসি রাষ্ট্রদূত জানান, উড়োজাহাজের বিনিময়ে স্যাটেলাইট বানাতে সহায়তা করবে তার দেশ। বিমানের কাছে এয়ারবাসের উড়োজাহাজ বিক্রির প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার তাগিদও দেন তিনি। বর্তমানে বিমানের বহরে থাকা 21টি উড়োজাহাজের 16টিই মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের তৈরি। দীর্ঘদিনের মার্কিন আধিপত্যে এবার প্রথমবার ভাগ বসাচ্ছে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্টের ঢাকা সফরে 10টি এয়ারবাস কেনার প্রতিশ্রুতি দেয় বাংলাদেশ। এরপরই উড়োজাহাজ বেচতে বোয়িং ও এয়ারবাসের আড়ালে শুরু হয় ফ্রান্স ও আমেরিকার দ্বৈরথ। তবে এ যাত্রায় বোয়িংকে পেছনে ফেলে উড়োজাহাজ বিক্রির ক্রয়াদেশ পাচ্ছে এয়ারবাস। সোমবার সচিবালয়ে উড়োজাহাজ বিক্রি প্রক্রিয়া সম্পন্ন করতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর সাথে বৈঠকে বসেন ফরাসি রাষ্ট্রদূত মারি মাজদুপুই। বৈঠকে ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করতে তাগাদা দেন ফরাসি রাষ্ট্রদূত। এয়ারবাসের প্রপোজাল যেগুলো আছে এগুলো আমাদের কাছে বেশ ভালোই মনে হয়েছে। কখন কিভাবে করব সেটার একটা অ্যাকশন প্ল্যান, টাইম ফ্রেম, কার কি দায়িত্ব হবে, কিভাবে আমরা এটা আগাবো, সে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 ছাড়াও আরও 4 থেকে 6টি স্যাটেলাইট তৈরি করবে বাংলাদেশ। এয়ারবাসের উড়োজাহাজ বিক্রির বিনিময়ে বাংলাদেশি কর্মীদের মাধ্যমে এসব স্যাটেলাইট বানাতে কারিগরি ও আর্থিক সহায়তা করবে ফ্রান্স। 4টা থেকে 6টা স্যাটেলাইট আমরা তৈরি করব। স্যাটেলাইটের টেকনোলজি জানা, নলেজ ট্রান্সফার, টেকনোলজি ট্রান্সফার এবং ক্যাপাসিটি বিল্ডিং, এগুলোতে আমরা কিন্তু নেগোশিয়েট করছি সকলের সাথেই। এ সময় জুলাই থেকে আনঅফিসিয়াল মোবাইল ফোন শনাক্ত করে গ্রাহককে নিবন্ধনের বার্তা দেওয়া হবে। তবে কোনো হ্যান্ডসেট বন্ধ করা হবে না বলেও জানান জুনায়েদ আহমেদ পলক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।
রাতের সময় আরও থাকছে। 2 দিন বন্ধ থাকার পর সিলেট সুনামগঞ্জে আবারও বৃষ্টি। দীর্ঘস্থায়ী হলে পানি বাড়ার আশঙ্কা। পাহাড়ি ঢলে আতঙ্কে আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফেরা মানুষ। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এর আগে সেনাকুঞ্জে তাকে গার্ড অব অনার দেয় সেনাবাহিনীর চৌকস দল। সোমবার সকাল 8টা নবনিযুক্ত সেনাপ্রধানকে স্বাগত জানাতে প্রস্তুত শিখা অনির্বাণ। 8:30 আসেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, করেন পুষ্পস্তবক অর্পণ। এরপর সেনাপ্রধান যান সেনাকুঞ্জে, সেখানে গাছের চারা রোপণ করেন তিনি। এর আগে তাকে গার্ড অব অনার দেয় সেনাবাহিনীর একটি চৌকস দল। এবার গন্তব্য রাজধানীর ধানমন্ডির 32 নম্বরে। সেখানে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনিযুক্ত সেনাপ্রধান। এ সময় তিনি জাতির পিতা এবং তার পরিবারের সদস্যসহ 1975 সালের 15 আগস্ট শাহাদাত বরণকারী সবার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এরপর পরিদর্শন করেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। সবশেষ সেনাপ্রধান যান সাভারের জাতীয় স্মৃতিসৌধে। ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে স্মরণ করেন 71-এ দেশের জন্য জীবন দেয়া শহীদদের। পুরো সময় নবনিযুক্ত সেনাপ্রধানের সঙ্গে সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। উপাচার্য পদোন্নতি নীতিমালা পুনর্বহালের দাবি মেনে নেওয়ায় আন্দোলন স্থগিত করেছেন বুয়েটের কর্মকর্তা কর্মচারীরা। এর আগে 2015 সালে প্রণীত বুয়েট কর্মকর্তা কর্মচারী নীতিমালা পুনর্বহালের দাবিতে বুয়েটের উপাচার্যকে অবরুদ্ধ করে কর্মচারীরা। পদোন্নতি নীতিমালা বাতিল করে রোববার বিকেলে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বুয়েট প্রশাসন। তা বাতিল চেয়ে আন্দোলনে নামেন কর্মচারীরা। বিকেল থেকে ভিসিকে প্রশাসন ভবনের অফিস কক্ষে অবরুদ্ধ করেন তারা। কর্মচারীদের দাবি, নীতিমালাটি উপাচার্য বাতিল করেছেন গত বছর ডিসেম্বরে, কিন্তু তা গোপন রেখে উপাচার্যের শেষ কর্মদিবসে বিকেলে প্রকাশ করেন। ভারতের সঙ্গে কমছে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য দিচ্ছে এই বার্তা। বলছে 2021-22 অর্থ বছরের 1417 কোটি 84 লাখ ডলারের বাণিজ্য ঘাটতি কমে 2023-24-এ দাঁড়িয়েছে 921 কোটি ডলারে। ভারতে রপ্তানি বাড়িয়ে ঘাটতি আরও নামানোর তাগিদ ব্যবসায়ীদের। বাংলাদেশের অন্যতম বাণিজ্য অংশীদার প্রতিবেশী দেশ ভারত। অবশ্য দেশটিতে যে পরিমাণ পণ্য রফতানি করে বাংলাদেশ, আমদানি করা হয় তার কয়েক গুণ বেশি। ফলে বরাবরই ভারতের সঙ্গে বড় বাণিজ্য ঘাটতিতে থাকে বাংলাদেশ। ভারতে অর্থবছর হিসাব করা হয় এপ্রিল থেকে পরবর্তী মার্চ পর্যন্ত। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য বলছে 2021-22 অর্থ বছরে বাংলাদেশে 1615 কোটি 63 লাখ ডলার মূল্যের পণ্য রফতানি করেছে দেশটি, যা 2022-23 অর্থ বছরে 24.39% কমে নামে 1221 কোটি 59 লাখ ডলারে। আর 2023-24 অর্থ বছরে আরও 9.45% কমে নামে 1106 কোটি 12 লাখ ডলারে। অন্যদিকে বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যেও ভারতের সঙ্গে রফতানি বাণিজ্যে সুদিন দেখে বাংলাদেশ। 2022-23 অর্থ বছরে প্রথমবারের মতো ভারতে বাংলাদেশের রফতানি 200 কোটি ডলার ছাড়িয়ে যায়। অবশ্য 2023-24 অর্থ বছরে যুদ্ধ বিঘ্নিত বৈশ্বিক পরিস্থিতিতে খানিকটা ছন্দপতন ঘটে। রফতানি দ্বারা 184 কোটি 46 লাখ ডলারে। অবশ্যই পরিসংখ্যানে লুকিয়ে আছে অন্য এক বার্তা। ভারতের সঙ্গে কমছে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি। 2021-22 অর্থ বছরে বাণিজ্য ঘাটতি ছিল 1417 কোটি 84 লাখ ডলার। পরের বছর তা কমে দাঁড়ায় 1000 কোটি ডলারের কিছু বেশি। আর 2023-24-এ তা কমে দাঁড়ায় 921 কোটি ডলারে। এমন প্রেক্ষাপটে রফতানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি আরও নামিয়ে আনার তাগিদ ব্যবসায়ী নেতাদের। আমাদের ট্রেড ভলিউমটা কমে গেছে। এই ভলিউমটা কমার পিছনে আসলে কিন্তু এটা আমাদের দেশের একটা স্ট্র্যাটেজি ছিল। আমার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট দুটোই কমেছে। ইট ডাজ নট মিন যে আমার এক্সপোর্ট ভালো হয়েছে বা আমাদের
যে বলি যে ব্যবসার যে সামঞ্জস্য, ব্যালেন্স অফ ট্রেড, এইটাতে আমরা বেটার হয়েছে তা না। আসলে একমাত্র ওয়ে হচ্ছে টু এক্সপোর্ট মোর। তথ্য বিশ্লেষণে দেখা যায় ভারত থেকে আমদানির তালিকায় শীর্ষে রয়েছে তুলা, জ্বালানি তেল, ভিটামিন ও অন্যান্য খনিজ পদার্থ, রেল ও ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি। অন্যদিকে ভারতের রফতানি তালিকার শীর্ষে রয়েছে তৈরি পোশাক, সুতা ও অন্যান্য টেক্সটাইল পণ্য। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টি কমার পাশাপাশি নতুন করে পাহাড়ি ঢল না আসায় কমতে শুরু করেছে সিলেট অঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি। ঘরবাড়ি থেকে পানি কিছুটা নামলেও দুর্ভোগ কাটেন স্থানীয়দের। অন্যদিকে জামালপুরে ঝিনঝিরাম নদীর পানি বৃদ্ধিতে তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন। সুরমা ও কুশিয়ারা সহ বিভিন্ন নদ নদীর পানি ধীরে ধীরে নেমে বিপদসীমার কাছাকাছি চলে এসেছে। এতে অনেকটা উন্নতি হয়েছে সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে সুনামগঞ্জেও। তবে অতি নির্মাঞ্চলের বাসিন্দারা কাঁচা ঘরবাড়িতে এখনো ফিরে যেতে পারছেন না। অন্যদিকে মৌলভীবাজারের হাকালুকি হাওরের পানি খুবই ধীর গতিতে নামতে থাকায় হাওরপাড়ের উপজেলা জুড়ি, কুলাউড়া ও বড়লেখায় দুর্গতদের দুর্ভোগ কমছে না। এখনো এই 3 উপজেলার প্রায় 2 লাখের বেশি মানুষ পানিবন্দী। আমরা বাজার আর ধরতে পারি না, আমরা খাইতে পারি না। পাহাড়ি ঢলে এই অঞ্চলের ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেছেন পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। আমরা আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। আপনারা কখনো নিজেদেরকে অসহায় মনে করবেন না। এদিকে জামালপুরের বক্সিগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে স্থানীয় সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ঝিনঝিরাম নদীর পানি বাড়ায় সঙ্গে সঙ্গে সাদুরপাড়া ও মেরুরচর ইউনিয়নে শুরু হয়েছে ভাঙ্গন। ইকরামুল কবির, সময় সংবাদ। খেলার খবর। সুপার 8-এ নিজেদের শেষ ম্যাচে ভোরে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। জয় পেলে বাংলাদেশের সুযোগ আছে সেরা 4-এ যাওয়ার, যদিও সেটা নির্ভর করছে অনেক যদি কিন্তু আর সমীকরণের ওপর। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6:30টায়। ওয়েস্ট ইন্ডিজ থেকে সাজিদ মুস্তাহিদের প্রতিবেদন। সুপার 8-এ উঠেই আত্মতুষ্টিতে ছিল পুরো দল, যার ফল মিলেছে শেষ 2 ম্যাচে। ভারত অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হার। নিশ্চিতভাবেই বলা যায় আফগানিস্তানের মুখোমুখি হওয়ার আগে ব্যাকফুটে বাংলাদেশ। শুধু হারই না, প্রশ্ন উঠেছে দলের টি-20 মানসিকতা নিয়েও। অবশ্য এরপরও সেই উপলব্ধি দলের ক্রিকেটারদের কতটা হয়েছে সেটা বড় একটা প্রশ্ন। আফগান ম্যাচের আগে অনুশীলনে দলের মাত্র 5 ক্রিকেটার। আর্নেসভিলের উইকেট সম্পর্কে ভালো ধারণা থাকায় আফগানিস্তানের বিপক্ষে গেম প্ল্যানেও আসছে পরিবর্তন। Absolutely will compete. We know that. We've had success against Afghanistan. We've played a lot of series against them. We have an advantage in that we've played 2 games of cricket at that ground already. আফগানিস্তানের সামনে ইতিহাসের হাতছানি। অস্ট্রেলিয়াকে হারানোর পর তাদের আত্মবিশ্বাসও আকাশ ছুঁয়েছে। দুর্দান্ত ছন্দে আছেন 2 ওপেনার গুরবাজ ও ইব্রাহিম জাদরান। বাংলাদেশের ব্যাটিং লাইনকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আসরের সেরা উইকেট শিকারী ফজল হক ফারুকি। So many things are thrown and so many results can go against you or for you, so we've just got to focus on our match against Bangladesh. সেন্ট ভিনসেন্টের আর্নেসভিলে গ্রুপ পর্বে 2 জয় সুখস্মৃতি আছে বাংলাদেশের। পয়া ভেন্যুতে শেষটাও জয় দিয়ে করতে চাইবে নাজমুল শান্তরা। আফগানিস্তানের কাছে অস্ট্রেলিয়ার হারে সুপার 8-এ গ্রুপ 1 থেকে সেমিফাইনালে যাওয়ার সমীকরণটা জমে উঠেছে, যার কারণে বাড়তি গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচটা। এরই মধ্যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে চোখ রাঙানি দিচ্ছে আফগানরা। তবে এই ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশকে সাহস দিতে পারে বিশ্ব আসরে কখনোই আফগানদের কাছে না হারার রেকর্ড। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ওয়েস্ট ইন্ডিজ। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তিস্তার পর গঙ্গার পানি বন্টন নিয়েও ঘোষণা দিয়ে বাগড়া মমতার, বললেন চুক্তি পুনর্বহালে লাগবে পশ্চিমবঙ্গের সম্মতি। হাসিনা মোদি বৈঠককে একতরফা দাবি। কিছু মানুষ কখনোই দেশের ভালো চায় না, তাদের বাদ দিয়েই এগিয়ে যেতে হবে। 2000 কোটি টাকার বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বললেন স্মার্ট বাংলাদেশ গড়ার দায়িত্ব তরুণদের। এবং ছাগল কাণ্ডে আলোচিত মতিউরের অঢেল সম্পদ বারবার অভিযোগ পেলেও গুরুত্ব দেয়নি দুদক। 4 বার পেয়েছেন ক্লিন শিট।
নিষেধাজ্ঞার আগেই বিদেশে পালানোর গুঞ্জন। এই ছিল রাতের সময়, এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।